শুভ দুপুর দর্শক। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। আর্থিক খাতের সব সূচকে উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার ইআরএফ এর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এদিকে যারা আর্থিক প্রতিবেদনে গরমিল করেছে তাদের ধরতে কাজ চলছে বলেও জানান ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান। শ্বেতপত্র কমিটির হিসেবে গেল আওয়ামী শাসনামলে 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। ব্যাংক খাতে নানা অনিয়মে এতে খেলাপি ছাড়িয়েছে 5 লাখ কোটি টাকার উপরে। তাই ব্যাংক খাতে লুটপাট, পাচার ও খেলাপি ঋণে জর্জরিত আর্থিক খাত উন্নয়নে গুরুত্ব সহকারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ইআরএফ আয়োজিত ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন কর্পোরেট সেক্টর বিষয়ক সেমিনারে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, 13 মাসে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেওয়া আর্থিক খাতের সব সূচকে উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। তারা দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল। অন্তর্বর্তী সরকারকে আরো দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরো উৎসাহ দিচ্ছে। তারপর ওনারা কি করে না, কিছু তো করে, তো টাকা পয়সা মানে নাই, ব্যাংকটাকে চেষ্টা করছে, তারপরে ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, সব ভালো করছে তা না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে। তা বাইরে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। আর্থিক প্রতিবেদনের সম্পদের ভুল মূল্যায়নের জন্য শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন হচ্ছে। এভাবে চললে ব্যাংক তার বিনিয়োগ ফিরে পাবে না। তাই আর্থিক খাতের স্বচ্ছতা ফেরাতে নিরলস কাজ করবে বলে জানান এফআরসি এর চেয়ারম্যান। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আর্থিক রিপোর্টে তাদের ফুল ডিসক্লোজার না এনে কর ফাঁকি দিচ্ছে, শেয়ার মূল্যমানে, সম্পদের মূল্যমানে গরমিল করছে। তাদের এই ফাঁকি এবং গরমিল যাতে প্রতিষ্ঠিত না হয় সেটি নিয়ে আমরা কাজ করছি। যারা আর্থিক প্রতিবেদনে গরমিল করে কর ফাঁকি দিচ্ছে, তথ্য গোপন করছে, তাদের ধরতে কাজ চলছে বলেও জানান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান। এই অডিট রিপোর্ট সঠিক প্রণয়নে বাধা দিচ্ছে, তাদেরকে চেস করতে হবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। রাজধানীর বনানীতে আর্থিক খাত নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর একটি সেমিনার চলছে। সরাসরি যুক্ত হব সেখানে। And it will help transforming our major success, which is agriculture and related. These will be transformed into industrial goods. I cannot emphasize it enough that therein lies a solution in inflation and in underemployment, unemployment, poverty and despair. One in many. In Bangladesh, one of the most serious problems is middleman interests. And in order to break them, we need something like this. What else we need? And again, I have good friends in all the government. I treated with them, but they don't give any patta. We should have cooperatives. We should have growers and marketing cooperatives in villages. That will enable the growers who will be given space in the government storage, and who will be given interest at nominal interest rate, 2%, 3%, 4%. So they will buy their own surplus, store it in the government storage, and release it throughout the year to smoothen the price level. If somebody does not like that, let us encourage small competitive formation in the rural areas. They will do the same thing. But we must have strict competitive regulations. I strongly plead with the bank market. I don't know how many of you will be even hearing about this. BCCI
one of the most fashionable, famous banks in the world. Aga Hassan Abadi was the managing director. ICSI in 1988. And Bangladesh Bank, in Bangladesh, it had big presence. Bangladesh is ব্যাংক খাতে অস্থিরতার মধ্যেই গত বছর পতন হয় বিগত আওয়ামী লীগ সরকারের। এরপর একে একে 14 ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া হয় নগদ সহায়তা। এরপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রায় অর্ধ ডজন ব্যাংক। এমন বাস্তবতায় উচ্চ সুদ দিয়ে আমানত টানার প্রতিযোগিতায় নেমেছে দুর্বল ব্যাংকগুলো, যার ফলে সুদ ব্যয়ের ফাঁদে আটকা পড়েছে দুর্বল ব্যাংক। সব মিলে বাড়ছে এই খাতে ঝুঁকি। এসব নিয়ে আজ আলোচনা করতে চাই। আজকের আলোচনার বিষয়ে বেশি সুদ দিয়ে আমানত টানছে দুর্বল ব্যাংক। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য যুক্ত হয়েছেন MK মুজিরি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ। ডক্টর মুজিরি, আপনার কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে ইতিমধ্যে উচ্চ সুদ দিয়ে যে আমানত টানার যে প্রতিযোগিতায় নেমেছে দুর্বল ব্যাংকগুলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে একটা জিনিস দেখুন যে উচ্চ সুদ দিয়ে ব্যাংক যেগুলো, বিশেষ করে দুর্বল ব্যাংক যেগুলো, সেগুলো যদি আপনার আমানত নেওয়ার চেষ্টা করে, তাতে হয়তো যেটা হবে যে সার্বিকভাবে প্রথম কথা হচ্ছে যে তাতে সফলতা কতটুকু আসবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। কারণ আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই যে দুর্বল ব্যাংকগুলো আছে, এগুলো কিন্তু যারা আমানতকারী, এখন এই ব্যাংকগুলো আমানতকারী আছেন, তাদের কিন্তু টাকা তারা ফেরত দিতে পারছে না। যারা আপনার টাকা তুলতে যাচ্ছে তারা কিন্তু বিফল মনোরথ হয়ে ফিরে আসছে। এখন এই পর্যায়ে এই ব্যাংকগুলো যদি উচ্চ সুদ দিয়ে আমানত নিতে চায়, তাহলে তারা এই যে কৌশল, এটা কতটুকু সফল হবে এটা নিয়ে একটা সন্দেহ থাকা খুবই স্বাভাবিক। কারণ মানুষ তো দেখে শিখে। কারণ যারা এইসব ব্যাংকে আমানত রেখেছে তারা তো এখন খুবই একটা দুর্দশার মধ্যে পড়েছে, কারণ তারা টাকা তুলতে পারছে না। কাজেই নতুন করে এই বেশি সুদ দিয়ে আরো খুব বেশি যে তারা আমানত সংগ্রহ করতে হবে তা কিন্তু নয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে উচ্চ সুদে যদি তারা আমানত নেয়, পরবর্তীতে কিন্তু এই উচ্চ সুদে এটা ফেরত সুদ সেটা প্রদান করতেও তাদের একটা দুর্বলতা, তাদের একটা সক্ষমতার অভাব ঘটবে। কারণ এতে তো এই ব্যাংকগুলোতে মূল সমস্যা, এই সমস্যাগুলোর তো সমাধান হবে না। সমাধানটা করা দরকার যেটা হচ্ছে তাদের যে আপনার যেগুলোকে আমরা বলি খেলাফি ঋণ আছে, এই খেলাফি ঋণগুলো যতটা সম্ভব উদ্ধার করার জন্য আরো জোর প্রচেষ্টা নিতে হবে, যাতে ব্যাংকগুলোর তারল্য সংকটটা তারা দূর করতে পারে। শুধুমাত্র বেশি সুদে আমানত নিয়ে তাতে কিন্তু ঋণের বোঝাটা বাড়বে এবং সত্যিকার অর্থে এই ব্যাংকগুলো সবলতা, তাদের যে দুর্বলতা, এটা কাটিয়ে উঠতে কিন্তু সক্ষম হবে না। কাজেই এদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে যে অস্বাভাবিক বেশি সুদহারে আমানত সংগ্রহ করার প্রচেষ্টা, এই প্রচেষ্টা সাময়িকভাবে এবং এই ব্যাংকগুলোর যে দুর্বলতা, এই দুর্বলতা কাটাতে কতটুকু এটা আপনার কন্ট্রিবিউট করতে পারবে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকেই যাবে। কাজেই এটা আমার মনে হয় না যে দুর্বল ব্যাংকগুলোকে একটা শক্তিশালী অবস্থানে যাওয়ার জন্য এক প্রচেষ্টা হিসাবে খুব একটা সফল হবে বলে মনে হয় না। জনাব মুজিরি, আমাদের কাছে এই বিষয়ে কিছু তথ্য আছে, সেগুলো যদি আমরা একটু দেখে নিতে চাই। আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো আমরা স্ক্রিনে দেখে নিতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তথ্যগুলো, এখানে যে বেশি সুদ অফার দেয়া যে ব্যাংকগুলো, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকটি 13.34% পর্যন্ত বেশি সুদ দেওয়ার অফার করে আছে এই মুহূর্তে। এরপরে গ্লোবাল ইসলামী ব্যাংক, এটি 12.67% অফার দিয়ে রেখেছে। পদ্মা ব্যাংক 13, সিটিজেন ব্যাংক এটি 11%, দুঃখিত 11% সুদের অফার দিয়ে রেখেছে। কমিউনিটি ব্যাংক এটি 11% সুদের অফার রেখেছে এবং এক্সিম ব্যাংক 11% বেশি সুদের অফার করেছে। এর মধ্যে আপনি জানেন যে
3টি ব্যাংক, এই যে 5টি ব্যাংক মার্জার হবে তার মধ্যে 3টি ব্যাংক কিন্তু এখানে রয়েছে। এরপরের যে তথ্যটি আমাদের কাছে আছে সেখানে দেখতে পাচ্ছি যে স্থিতিশীল কয়েকটি ব্যাংকের সুদহার, যে ব্যাংকগুলো এখন ভালো তারল্য নিয়ে আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক ব্যাংক, এটি এই মুহূর্তে সুদের অফার দিয়ে রেখেছে 9.5%। প্রাইম ব্যাংক এটিও 9.5% সুদের অফার দিয়ে রেখেছে, এবং সিটি ব্যাংক এটিও কিন্তু 9.5% আছে। আর এর মধ্যে একটু বেশি দিয়ে অফার আছে ইসলামী ব্যাংকে, তারা অফার দিয়ে রেখেছে 9.83% অফার দিয়েছে, অর্থাৎ আমানতকারীদেরকে টানার জন্য এই অফারটি এখন তাদের মধ্যে রয়েছে। আমরা যদি ব্যাংকগুলোর আমানতের চিত্র দেখতে চাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2025-এর জুন পর্যন্ত আমানতের পরিমাণ এই মুহূর্তে রয়েছে 18,77,564 কোটি টাকা, যেটি 2024 সালের জুন, অর্থাৎ এই সময়টা ছিল চেয়ে 7.77% বেশি। তবে বিনিয়োগের যে চিত্রটি সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে 2025 জুন এই পর্যন্ত বিনিয়োগের যে চিত্রটি সেখানে কিন্তু 6.4% বিনিয়োগের পরিমাণ কমেছে, অর্থাৎ এটি কিন্তু আমরা যদি হিসাব করি তাহলে দেখা যায় যে গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগের চিত্র কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো এই তথ্যগুলো যখন আমাদের কাছে আছে তখন এই বিষয়টি নিয়ে জনাব মজিরি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে প্রতিযোগিতা সেটি আসলে এই যে উচ্চ সুদহার দিয়ে আসলে আমানতকারীদের টানতে পারছে কিনা বা পারবে কিনা, সেখানে তারল্যের যে সংকট সেগুলো আসলে দূর হবে কিনা? দেখুন, একটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা কিন্তু নয়। কারণ আপনি দেখুন যে এই যে বেশি সুদহার দিয়ে যে ব্যাংকগুলো, সেখানটায় আপনি বিনিয়োগের যে চিত্রটা দেখলেন, কারণ ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে সেটা যদি তারা যে সুদহারে তারা আমানতটা নিচ্ছে তার চেয়ে তো বেশি সুদহারে তাকে বিনিয়োগ করতে হবে, তাই না? কারণ তাহলে তার একটা মার্জিন থাকবে এবং তখন তারা সেই আমানতকারীদের সুদ সেটা পরিশোধ করতে সক্ষম হবে। কাজেই আপনি যদি দেখেন যে একটা ব্যাংকে এই বিনিয়োগের চিত্র যেখানটায় এমন যে যেখানে বিনিয়োগটা কমে গেছে, অর্থাৎ ব্যাংকগুলো কিন্তু বিনিয়োগ খুব একটা করতে সক্ষম হচ্ছে না, কারণ স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ নয় এই বর্তমান সময়টা। কাজেই স্বাভাবিকভাবেই বেসরকারি খাতে বিশেষ করে বিনিয়োগের সুযোগটা কিন্তু এখন অনেকটাই সংকুচিত। কাজেই এগুলো বেশি সুদহারে আমানত নিয়ে সেই আমানতটা তারা বিনিয়োগ করবে কোথায়? এখন একটি মাত্র উপায় আছে, তারা বিনিয়োগ করে সাধারণত যেটাকে এই ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড, এখানে বিনিয়োগ করতে পারে, কিন্তু সেখানেও তো সুদের হার 8-9% বেশি নয়। কাজেই একটা জিনিস দেখেন যে তারা এই যে বেশি সুদ হারে যে আমানতটা নেয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এতে কিন্তু ব্যাংকগুলোর সক্ষমতা কিন্তু বাড়বে না, এবং সক্ষমতা যদি না বাড়ে বিশেষ দুর্বল ব্যাংকগুলোর, তাহলে তারা ঘুরে দাঁড়াবে কিভাবে? এটা তো ঘুরে দাঁড়ানোর পথ নয়। এই জন্যই আমি বলছি যে এই যে আপনার বেশি সুদ হারে আমানত নেয়ার যে একটা অশুভ প্রতিযোগিতা চলছে, এটা একটা অসুস্থ প্রতিযোগিতা, এবং এটা কিন্তু বাস্তবে দেখা যাবে এই ব্যাংকগুলোকে কিন্তু ভবিষ্যতে আরো বেশি দুর্বল করে তোলার একটা সম্ভাবনা সৃষ্টি করবে। কাজেই অশুভ প্রতিযোগিতা না নেমে এই ব্যাংকগুলোর উচিত হবে তাদেরকে সুস্থ ব্যবস্থাপনা এবং তাদের যে দুর্বলতার মূল ক্ষেত্রগুলো আছে, খেলাপি ঋণ, আপনি যে ব্যাংকগুলো দেখালেন এগুলো সবগুলোই কিন্তু খেলাপি ঋণের পরিমাণ কিন্তু অনেক বেশি। এই দুর্বল যে ব্যাংকগুলো বেশি সুদহারে নেওয়া করছে, কাজেই মূল সমস্যায় তাদেরকে সমাধানের দিকে বেশি প্রচেষ্টাটা দিতে হবে, যাতে তারা এই খেলাপি ঋণটা উদ্ধার করতে সক্ষম হয়, এবং তাহলে কিন্তু তাদের এই যে তারল্য সংকটটা কিন্তু তখন স্বাভাবিকভাবে কমে আসবে। এবং যদি এই ব্যাংকগুলো তাদের তারল্য সংকট কাটিয়ে উঠতে পারে এবং তাদের যে আস্থা, গ্রাহকদের যে আস্থা, এটা যদি ফিরিয়ে আনতে সক্ষম হয়, তখন কিন্তু দেখবেন যে এই ভালো ব্যাংকগুলো যে 9 বা 9.5% যে সুদহারে দিচ্ছে, এরা কিন্তু সেই একই সুদহারে তারাও কিন্তু আমানত সংগ্রহ করতে সক্ষম হবে, কারণ গ্রাহকদের আস্থা না ফিরে আসলে আপনি যত বেশি এক্ষেত্রে কি তারা, আপনার একটু যুক্ত করতে চাই আপনার সাথে, এক্ষেত্রে কি তারা আসলে নিজেরাই কি নিজেদের ক্ষতি ডেকে আনছে কি? একভাবে চিন্তা করলে কিন্তু এটা
এই কাজটাই হচ্ছে, অর্থাৎ তারা একটা চিন্তা করছে যে বেশি সুদ হার দিয়ে আমরা আমানতটা নিয়ে তারল্য সংকটটা মোকাবেলা করতে পারবো, কিন্তু আসলে এটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে বুমেরাং হয়ে তাদেরই ক্ষতির, আরো বেশি ক্ষতির কারণ হবে। কারণ এই এত বেশি সুদ হারে আপনার আমানত সংগ্রহ করে তারা তো সেইটা বিনিয়োগের ক্ষেত্র যেখানটায় সংকুচিত, সেখানটায় তারা বিনিয়োগ তো করতে পারবে না এর চেয়ে বেশি সুদ হারে। তাহলে সেইটা এখন যারা এই যে বেশি সুদে রাখছে আমানত, তাদেরকে তারা কিভাবে ফেরত দিবে? তখন তো আরো বেশি একটা সমস্যাটা আরো বেশি প্রকট আকার যারা মজুরি। এই ক্ষেত্রে একটু আপনার সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই। এরা তো আসলে এই ব্যাংকগুলো, যে দুর্বল ব্যাংকগুলোর আমরা দেখলাম যে তারা উচ্চ হারে সুদের অফার করেছে, এটি তো মূলত তাদের আমানত বৃদ্ধি করার জন্য। এখন বর্তমান যে অবস্থা, এমনিতেই দুর্বল ব্যাংকগুলোর উপরে মানুষের একটা আস্থা কমে যাচ্ছে বা কমে গেছে। আপনি জানেন যে ব্যাংক মার্জারের মতো পদক্ষেপও কিন্তু বাংলাদেশ ব্যাংক নিয়েছে। তো সেক্ষেত্রে আসলে মানুষের আস্থা ফেরানোর যে একটি জায়গা, সেখানে আসলে এই উচ্চ সুদের অফার দেওয়া ছাড়া এই ব্যাংকগুলোর কি আর পথ খোলা আছে? কারণ তাদেরও তো তারল্য দরকার, তাদের তো আমানত বাড়াতে হবে, তাদের তো টিকে থাকতে হবে। অবশ্যই ব্যাংকগুলো যদি টিকে থাকতে হয়, তাহলে তো তাদের তারল্য না থাকলে তাহলে তো তাদের কর্মকাণ্ড করতে পারবে না, টিকে থাকতে পারবে না। এখন তার জন্যে আপনি যদি নিজের ক্ষতি নিজে আবার বেশি ক্ষতি ডেকে নিয়ে আসেন, সেটা তো টিকে থাকার সমাধান হলো না। কারণ আপনি এটা কিন্তু খুবই পরিষ্কার যে এত বেশি সুদ হারে আপনি আমানত নিয়ে সেটা দিয়ে আপনি ব্যাংকগুলোর যে দুর্বলতা, এটা দুর্বলতা কোনো সময়ই কাটিয়ে উঠতে সক্ষম হবেন না। কাজেই এই ধরনের কোনো আপনার উদ্দেশ্য মানে কোনো যেটা বলা হচ্ছে যে কোনো এই ধরনের প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা কিন্তু এটা নেওয়া সঠিক বলে মনে হয় না। কাজেই তাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে তাদের আপনার দুর্বলতা, যেমন সবচেয়ে বড় হচ্ছে তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যে কিভাবে আপনার এই যে খেলাপি ঋণ আছে, খেলাপি ঋণগুলোর দ্রুততার সঙ্গে কতটা বেশি এখন তারা ফিরিয়ে আনতে পারে, এই দিকে সবচেয়ে বেশি প্রচেষ্টাটা দেওয়া উচিত। কারণ এর মাধ্যমেই কিন্তু ব্যাংকগুলোর দুর্বলতাটা কাটিয়ে ওঠা সক্ষম হবে। এখন এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস হচ্ছে যে তারা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে এখন যেমন বাংলাদেশ ব্যাংক একটা সুযোগ করে দিয়েছে যে তা এই ঋণ লোন রিশিডিউলিং এর একটা সুযোগ করে দিয়েছে। কাজেই সেই সুযোগটার সদ্ব্যবহারটা তাদের করা উচিত হবে, এবং তাদের যারা ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে একটা সহ প্রচেষ্টার মাধ্যমে আলোচনার ভিত্তিতে তাদের একটা রিশিডিউলিং এর ব্যবস্থা করে তার থেকে যতটা সম্ভব সুবিধা তারা যদি নিতে পারে এবং এই খেলাপি ঋণটাকে যদি তারা আদায় করা শুরু করতে পারে, সেটা কিন্তু বরং একটা ভালো প্রচেষ্টা হবে, যেটা তাদের এই বর্তমান যে তারল্য সংকট তা থেকে তাদেরকে কাটিয়ে উঠতে অনেক বেশি সক্ষমতা প্রদান করতে সক্ষম। জনাব মজুরি, আপনাকে আরো বেশ কিছু প্রশ্ন আমাদের আছে, তবে তার আগে কিছু তথ্য আছে আমাদের হাতে। একই সাথে আজকের পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম একটু দেখে নিতে চাই। আমাদের কাছে কয়েকটি পত্রিকার শিরোনাম রয়েছে। আমরা যদি দেখি যে এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা নিউজ 24 তারা একটি শিরোনাম করেছে যে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। একটু যদি আরেকটু বড় করে দেখানো যায় তাহলে আরেকটু পরিষ্কারভাবে চিত্রটি দেখতে পারবো আমরা। পরের চিত্রটি পরে আরেকটি পত্রিকার শিরোনাম আমরা দেখতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রতিদিনের একটি শিরোনাম করেছে যে বুধবার থেকে 4 দিনের ছুটিতে ব্যাংক এবং পুঁজিবাজার। আমরা জানি যে শারদীয় দুর্গোৎসব চলছে, সেই পূজা উপলক্ষে কিন্তু এই ব্যাংক, বিমা, পুঁজিবাজার এগুলো বন্ধ থাকবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে যে আবারও স্বর্ণের দামে রেকর্ড ইতিহাস, আজ থেকে নতুন দাম কার্যকর। আমরা জানি যে গত কয়েকদিন ধরে স্বর্ণের দাম বাড়ছে, সেটি নিয়ে তারা একটি শিরোনাম করেছে। এবং আরেকটি রিপোর্ট দেখতে পাচ্ছি যে বণিক বার্তা তারা একটি শিরোনাম করেছে 2026 সালে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে 5%। এই তথ্যটি এডিবিকে তারা তাদের সূত্রে তারা রিপোর্টটি শিরোনাম করেছে দৈনিক বণিক বার্তা।
এখান থেকে একটি প্রশ্ন, এই শিরোনামগুলোর প্রেক্ষাপটে একটি প্রশ্ন করতে চাই। আপনি একটি শিরোনাম দেখেছেন যে ডক্টর মজুরি, যে ইসলামী ব্যাংকের বড় সংখ্যক একটি সংখ্যা চাকরিচ্যুত করা হচ্ছে বা তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, এবং যতটুকু জানা যায় যে তারা ইসলামের সময় যখন ইসলামী ব্যাংক তাদের নিয়ন্ত্রণে ছিল তখন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এটি আসলে এই যে কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? এখন একটা জিনিস হচ্ছে যে এই ইসলামী ব্যাংক থেকে এখন যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে যে বর্তমানে যে চাকরিচ্যুতির যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এখন আমরা সবাই জানি যে যখন এই ইসলামী ব্যাংক এসআরএম গ্রুপ সেখান থেকে তারা শুধুমাত্র আপনার অর্থ পাচারই করেনি, বরং তাদের বেশ কিছু সংখ্যক এই কর্মসংস্থানে তারা বেশ কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারীকে এখানে নিয়োজিত করেছিল সব কিছু মিলিয়ে, অর্থাৎ প্রয়োজন থাকুক না থাকুক। এখন একটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এই যে আপনার ব্যাংকে বর্তমান সময়ে যে তারা চাকরিচ্যুতি করছে, চাকরির নোটিশ দিয়েছে, এটা কিন্তু একটা বড় জিনিস হচ্ছে যে ব্যাংক খাতে কিন্তু একটা অস্থিরতাটা বাড়িয়ে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এখন বিভিন্ন যে এই দুর্বল ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোই কিন্তু এর একটা ইফেক্ট পড়বে, ইন দ্য সেন্স ওখানে যারা কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু যখন শঙ্কিত হবেন যে আমাদের উপরেও হয়তো এরকম চাকরিচ্যুতির খড়গ নেমে আসবে। কাজেই এটা আমার মনে হয় যে ব্যাংক খাতে এমনিতেই বর্তমান অবস্থায় ব্যাংক খাত কিন্তু খুবই একটা যেটাকে বলা যায় আনস্টেবল অবস্থায় আছে। সবকিছু মিলিয়ে ব্যাংক খাতের কিন্তু শৃঙ্খলা এবং ব্যাংক খাতের যে অন্যান্য যে সূচকগুলো, এগুলো কিন্তু এখনো সার্বিক অর্থে এটা আমাদের একটা সুষ্ঠু ব্যাংক খাতের নিদর্শন হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। কাজেই এক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ যদি ব্যাংক খাতে অস্থিরতাতে আরো বৃদ্ধি করে, তাতে কিন্তু সামগ্রিকভাবে ব্যাংক খাত কিন্তু আরো বেশি একটা সমস্যার মধ্যে পড়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ডক্টর মজুরি, আরেকটি প্রশ্ন আমরা আবার আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে উচ্চ সুদ দিয়ে আমানত টানার যে প্রবণতা দুর্বল ব্যাংকগুলোর মধ্যে, সেখানে যদি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি যে বিনিয়োগের চিত্র কিন্তু কমেছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করেছি যে 2025 সালের জুন মাস পর্যন্ত যে বিনিয়োগের চিত্র সেটি কিন্তু খুবই কম, হ্যাঁ, এবং সেটি গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। এই বিষয়ে যদি একটু বলতেন যে বিনিয়োগের জায়গাটা যে খরা পড়েছে সেটি আসলে ব্যাংক খাতের উপর কিভাবে প্রভাব ফেলছে? না, এখন দেখুন যে আমাদের দেশে বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগের উৎস কিন্তু হচ্ছে ব্যাংকগুলো, তাই না? কারণ সাধারণ অর্থে যেহেতু আমাদের দেশে পুঁজিবাজার বা অন্যান্য কোনো বিনিয়োগের অন্যান্য কোনো বাজার নেই, পুঁজিবাজারের অবস্থা তো আমরা সবাই জানি, আরো বেশি একটা খুবই একটা বেসামাল অবস্থার মধ্যে রয়েছে পুঁজিবাজার। কাজেই ব্যাংকগুলো এই যারা বেসরকারি খাতে বিনিয়োগ করেন তাদের কিন্তু বিনিয়োগের মূল উৎসটা হচ্ছে কিন্তু ব্যাংক আমাদের দেশে এখনো রয়ে গেছে, যেটা কিন্তু খুব একটা সুস্থ লক্ষণ নয়। তবুও এখন ব্যাংকগুলোই কিন্তু আমাদের বিনিয়োগের প্রধান উৎস হিসাবে কাজ করছে। কাজেই যেখানটায় আপনার বিনিয়োগ পরিবেশটা বর্তমানে বিনিয়োগ বান্ধব নয়, অর্থাৎ আমরা এটা জানি যে বর্তমান অবস্থায় বেসরকারি খাতে বিনিয়োগ কিন্তু একেবারে অলমোস্ট যেটা আপনি বলছিলেন যে বিগত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসছে বেসরকারি খাতে বিনিয়োগ। তাহলে একটা জিনিস হচ্ছে যে এই যে ব্যাংকগুলো বিশেষ করে যারা বেশি সুদে এই আপনার আমানত সংগ্রহ করছে, তারা এই অর্থটা কোথায় বিনিয়োগ করবে? কারণ বেসরকারি খাতে বিনিয়োগের চাহিদা অতটা নাই। কাজেই একটা জিনিস এটা পরিষ্কার যে এই যে বেসরকারি খাতে যেখানে বিনিয়োগ সংকুচিত, সেখানটায় এই বেশি সুদে আপনার আমানত গ্রহণ করে সেটাকে সদ্ব্যবহার করার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ বেসরকারি খাতে বিনিয়োগ বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় না যে নির্বাচন সেক্ষেত্রে ডক্টর মজুরি, সেক্ষেত্রে রাজনৈতিক অনিশ্চয়তা এবং যে একটি বিনিয়োগের যে খরা, এটি
মানে খরা দূর করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার আছে কিনা, সেক্ষেত্রে আপনাদের মানে অবজারভেশন কি বলে? না, এখন একটা আপনি জানেন যে আমি এখনকার ইয়েতে বর্তমান অবস্থায় আপনি যদি বিনিয়োগের পরিবেশটা দেখেন, তাহলে এখন কিন্তু বিনিয়োগ বান্ধব পরিবেশটা বর্তমান সময়ে বাংলাদেশে বর্তমান নয়। এটা নিয়ে কিন্তু কোনো রকম আমার মনে হয় না খুব বেশি কেউ এটা নিয়ে সমালোচনা করবেন। এই জন্যই যে প্রথম কথা হচ্ছে যে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা এবং সাময়িকভাবে অর্থনৈতিক যে কর্মকাণ্ড, এগুলোর যদি পরিবেশটা না থাকে তাহলে কিন্তু বিনিয়োগ বান্ধব পরিবেশ হয় না, এবং তখন কিন্তু বিশেষ করে বেসরকারি খাত কোনোভাবেই বিনিয়োগ করতে আগ্রহী হয় না, যেটা কিন্তু বর্তমানে চলছে। কাজেই সামগ্রিকভাবে যদি বিনিয়োগ পরিবেশটাকে ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ওই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা, সেই সময়ের আগে এই ধরনের একটা পরিবেশ ফিরে আসবে এবং এমনটা বোধহয় আশা করা খুব একটা সঙ্গত কারণ নাই। কাজেই আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যে বিনিয়োগের পরিবেশ একটা নির্বাচিত সরকার আসার পরেই একমাত্র হয়তো বিনিয়োগের পরিবেশটা উন্নত হতে পারে। তখনই হয়তো বেসরকারি খাত বিনিয়োগ করতে আগ্রহী হবেন এবং তখন হয়তো দেখা যাবে যে বেসরকারি খাত এই ব্যাংকগুলো থেকে আরো বেশি করে ঋণ গ্রহণ করার একটা প্রবণতা তখন শুরু হবে। কাজেই এই সময়ের মধ্যে আপনি যদি বিনিয়োগ পরিবেশটাকে ফেরাতে পারার প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা যেখানে অত্যন্ত ক্ষীণ, সেখানে আপনি বেশি সুদে আপনি আমানত গ্রহণ করে সেই আমানতটা তো আপনার তার থেকে যে রিটার্নটা আপনি পাওয়ার কথা, এই রিটার্ন তো খুব একটা বেশি হওয়ার কথা নয়, কারণ এটা তো বিনিয়োগ করার কোথাও এটা এই আমানতটাকে তাদেরকে তো ব্যাংকগুলোকে তো বিনিয়োগ করতে হবে, করে তার থেকে অর্থ উপার্জন করতে হবে। সেই বিনিয়োগের ক্ষেত্রটা যদি না থাকে তাহলে সেই টাকাটা নিয়ে তারা কি করবে? একমাত্র তারা যেটা করতে পারে সেটা বাংলাদেশ ব্যাংকে আপনার বিভিন্ন যে বন্ড বা আছে এটাই কিনতে পারে, কিন্তু তাতে তো সুদের হার তো যে সুদে তারা আমানত গ্রহণ করছে তার চেয়ে কিন্তু অনেক কম সেটা। কাজে সেখানে তো তাদের লাভ হওয়ার কোনো মার্জিন তো থাকবে না। কাজে সেক্ষেত্রে কিভাবে এই বেশি সুদে আমানত নিয়ে তার থেকে এই ব্যাংকগুলো কিছু সফলতা ফিরে পাবে আশা করা। ডক্টর এম কে মুজিব, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে এখন এই যে দুর্বল 5টি ব্যাংকে মার্জার করার একটি প্রক্রিয়া চলছে এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এটির আসলে ভবিষ্যৎ আপনি কি দেখছেন? এটি আসলে যে লক্ষ্যে করা হচ্ছে যে আমানতকারীদের আমানত রক্ষা করা এবং তাদের অর্থের নিশ্চয়তা দেওয়া, এটি এবং সর্বোপরি আমানতকারীদের আস্থা ফেরানো, এটি কি আসলে হবে কিনা বা কতটুকু হবে বলে আপনি আশা করেন? এই যে 5টা ব্যাংকে একীভূত করার যে প্রচেষ্টা, মার্জার করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, এটা কিন্তু কিছুটা হলেও কিন্তু এখন থমকে দাঁড়িয়েছে, তাই না? কারণ আপনি যদি দেখেন এর মধ্যে অন্তত 2টো ব্যাংক কিন্তু তারা পাবলিকলি তারা এটা বিরোধিতা করেছে, এবং একটি ব্যাংক কিন্তু আমি যতদূর জানি তারা কিন্তু আপনার হাইকোর্টে রিটও করেছে, যার ফলে এই একীভূতকরণ প্রচেষ্টাটা কিন্তু কিছুটা হলে থমকে দাঁড়িয়েছে। এখন একটা জিনিস দেখেন যে এই যে ব্যাংকগুলো একীভূতকরণের প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা একমাত্র সফল হতে পারে যদি যে ব্যাংকগুলো একীভূতকরণ করা হবে, এই ব্যাংকগুলো যদি একীভূতকরণে সবাই, এই 5টি ব্যাংকই যদি মনে করতো একীভূত করলে আমরা লাভবান হব, তাহলে তাদের একটা সচেষ্ট প্রচেষ্টা থাকতো যে আমরা একীভূতকরণ করে আমরা যেহেতু লাভবান হব কাজে তাতে আগ্রহী হতে পারতো। কিন্তু এখানটাই তো দেখা যাচ্ছে যে অন্ততপক্ষে 2টো ব্যাংক কিন্তু তারা এই একীভূতকরণে আগ্রহী নয়। তাহলে যদি তারা আগ্রহী না হয় তাহলে তাদেরকে জোর করে একীভূতকরণ করে কি আপনি যে উদ্দেশ্য অর্জন করতে চান সেটা কতটুকু অর্জন করা সম্ভব হবে, সেটা নিয়েও আমার মনে হয় চিন্তা করার একটা অবকাশ। ডক্টর মুজিব, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে বর্তমান গভর্নরও বলেছিলেন যে নতুন টাকা ছাপানো হবে না, কিন্তু আমরা তারপরে দেখেছি যে নতুন টাকা ছাপিয়ে এই দুর্বল ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, নগদ সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে টাকা ঢেলেও কিন্তু তারা খুব বেশি ঘুরে দাঁড়াতে পারেনি। এখন আবার মার্চ করেও তাদেরকে আবার নতুন করে টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে আসলে এই ঘুরে দাঁড়ানো বা আমানতকারীদের আস্থা ফেরানোর জায়গাটা
জায়গাটিতে আসলে কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন, যদি একটু আপনি এই বিষয়টা একটু বলতেন। আপনি দেখুন যে এই যে 5টি ব্যাংকে একীভূত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে, এগুলো কিন্তু 5টাই কিন্তু দুর্বল ব্যাংক, হয়তো কম বেশি কিছুটা, হয়তো খুবই বেশি দুর্বল, কিছুটা তার তুলনায় কম, কিন্তু বাস্তব অর্থে 5টা ব্যাংকই যেমন সবচেয়ে কম যে ব্যাংক দুর্বল ব্যাংক, সেটা ব্যাংকেরও কিন্তু আপনার খেলাপি ঋণের হার প্রায় 48-49% কাছাকাছি, বাকিগুলোর এর চেয়েও বেশি। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে আপনি যদি এই 5টা দুর্বল ব্যাংকে একীভূত করেন, তাহলে কিন্তু সামগ্রিকভাবে একটা সবল ব্যাংক হবে না, যদি না আপনি এই দুর্বল ব্যাংকগুলোকে সবল না করেন। তাহলে মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, আপনি যদি একীভূত করার পরে একটি সবল ব্যাংক তৈরি করতে চান, তাহলে কিন্তু এই 5টা ব্যাংকের যে দুর্বলতাগুলো আছে, সেই দুর্বলতা কিন্তু দূর করতে হবে। কারণ 5টা শূন্যকে একত্রিত করলে এই শূন্যই থেকে যায়। কাজে এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে 5টি দুর্বল ব্যাংককে একীভূত করলে তারা অটোমেটিক্যালি কিন্তু তারা একটা সবল ব্যাংক হবে না, যদি না এই ব্যাংকগুলোর যে দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠার জন্য প্রচেষ্টা নিয়ে এই ব্যাংকগুলোকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা সবল করি, তাহলে তারা 5টা একত্রিত করার পরে একটা সবল ব্যাংক হবে। কাজেই এই জিনিসটা কিন্তু অনেক সময় আমাদের মনে হতে পারে যে 5টা একত্রিত করলাম, একটা সবল ব্যাংক হয়ে গেল, তা কিন্তু নয়। এবং এই সবল ব্যাংক হওয়ার পরেও, 5টা একীভূত করার পরেও যদি সরকার তাদেরকে আপনার সহায়তা প্রদান করে, সেটার থেকে কিন্তু যদি না এর দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য প্রচেষ্টা না নেওয়া হয়, এবং সেক্ষেত্রে সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে যদি আমরা সফলতা অর্জন করতে না পারি, তাহলে বাংলাদেশ ব্যাংক যতই তাদেরকে সহায়তা প্রদান করুক না কেন, তারা কিন্তু সেই দুর্বল ব্যাংক থাকবে। অতীতে যেটা হয়েছে, এগুলোকে কিন্তু আপনার অতীতে আপনার নতুন অন্তর্বর্তী সরকার আসার পরেও কিন্তু এদেরকে সহায়তা দেওয়া হয়েছে। আপনি যেটা বলছিলেন, টাকা ছাপিয়ে তাদেরকে কিন্তু সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু তাতে তো কোনো ফলাফল পাওয়া যায়নি, ওই একই রকমই রয়ে গেছে দুর্বল তারা। কাজেই এটা কিন্তু সমাধান নয়। সমাধানটা হচ্ছে যে একীভূত করার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাদের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য সঠিক প্রচেষ্টাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। সেটা না করলে আমার মনে হয় না যে একীভূত করার ফলে আমরা তার থেকে তেমন কোনো সুফল অর্জন করতে সক্ষম। জি, অনেক ধন্যবাদ ডক্টর এম কে মজুরি আপনাকে আজকে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর এম কে মজুরি, যিনি কথা বলছিলেন দেশের ব্যাংকগুলোর যে উচ্চ সুদ হার দিয়ে যে আমানত টানার যে প্রবণতা, সেটি নিয়ে। আমরা পরের সংবাদে যেতে চাই। দেশের কুটির, অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ উন্নয়নে সমন্বিত সহায়তার আহ্বান জানিয়েছেন ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ। সোমবার ঢাকা চেম্বার আয়োজিত এক আলোচনা সভায় আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, সম্মিলিতভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে। সিএসএমই খাতের ব্র্যান্ডিং ও বিপণন চ্যালেঞ্জ, রপ্তানি সম্ভাবনার দ্বার উন্মোচন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। লোনের ক্ষেত্রে কোনো জামানত নেওয়া যাবে না। এতে বক্তারা বলেন, এখানে বর্তমানে প্রায় 1,18,00,000 মানুষ কর্মরত আছেন। সিএসএমই খাতের বিকাশের প্রধান ফ্যাক্টর ব্র্যান্ডিং। যথাযথ ব্র্যান্ডিং করতে পারলেই বিপণন সমস্যার সমাধান সম্ভব। প্রোডাক্টে আমার ব্র্যান্ডিংটাকে হাইলাইট করা এবং প্যাকেজিংটাকে ডেভেলপ করা। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনকালে ডিসিসিআই সভাপতি বলেন, এসএমই উদ্যোক্তারা ঋণ সহায়তা, বাজারে প্রবেশাধিকার, নতুন প্রযুক্তি ব্যবহার করতে না পারার মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এখন জরুরি হচ্ছে দ্রুত সাস্টেইনেবল ও কস্ট এফেক্টিভ অপারেশন অ্যাডপ্ট করা, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করা এবং নতুন নতুন এক্সপোর্ট ডেস্টিনেশন খুঁজে বের করা। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এই খাতে ডাটাবেস তৈরি, ক্লাস্টার উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, স্টার্টআপ উন্নয়নের সহায়তা, আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং ও পণ্য সম্প্রসারণে একত্রে কাজ করার আহ্বান জানান শিল্প সচিব। আমরা সম্মিলিতভাবে আগাতে না পারলে আসলে দেশটা আগাবে না। আমরা চাই সুন্দরভাবে আমরা এগিয়ে যাই। যে ব্র্যান্ডিংটা করছি
যাদের জন্য হয়তো একটা বিদেশে ব্র্যান্ডিং করার জন্য, কিন্তু রিয়েলিস্টিক হচ্ছে না। এবং আসল যেগুলি আমাদের স্ট্রেংথ বাংলাদেশের হওয়া উচিত, সেগুলো আমি অন্য কোনো কিছু যেগুলি হয়তো বিদেশিদের কাছে ততটা গুরুত্ব পাবে না, বা যেগুলো আসলে আমাদের স্ট্রেংথ না, সেগুলিকে আমরা স্ট্রেংথ ভেবে ব্র্যান্ডিং করছি বাংলাদেশকে। দেশের প্রায় 90% শিল্প সিএসএমই খাতের অন্তর্ভুক্ত এবং জিডিপিতে এই খাতের অবদান 28%। ব্যাংকগুলো চেষ্টা করছে, এখানে অনেক মরিয়ম আজিজ মোরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরব শেয়ার বাজার, মুদ্রা বাজার এবং সবকিছুর আপডেট নিয়ে। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। 2025 সালের শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি 4% হবে, যা আগামী 2026 সালের অর্থ বছর শেষে 5% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও প্রকাশ করেছে এডিবি। প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক রপ্তানি খাত স্থিতিশীল রয়েছে, তবুও ধীরগতির প্রবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক পট পরিবর্তন এবং দেশীয় চাহিদার হ্রাসকে দায়ী করা হয়েছে। অন্যদিকে বারবার বন্যা, শিল্প, শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দেশীয় চাহিদা হ্রাস পেয়েছে। এডিবি বলছে, ভবিষ্যতে প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে হলে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের সবশেষ তথ্য দেখে নিতে চাই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যে তিনটি সূচক, সেই তিনটি সূচকে এই মুহূর্তে ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 34 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5423 পয়েন্টে। ডিএসইএস ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি 9 পয়েন্ট বেড়ে সেটি এই মুহূর্তে অবস্থান করছে 1173 পয়েন্টে। এবং ডিএস30 ইন্ডেক্স যেটি, সেটি 1 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 2086 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 5,161 কোটি টাকা। 228টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং কমেছে 95টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 74টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, একই সাথে জানাবো আমরা মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারে দেখে নিতে চাই আমরা মুদ্রা বাজারের এই মুহূর্তে চিত্র। মুদ্রা বাজারের চিত্রটি আমরা দেখব। মুদ্রা বাজারের যে চিত্রটি আমরা দেখি যে প্রতিদিনের মোটামুটি কম বেশি আপ ডাউন হয়, তবে আজকের চিত্রটি আমরা এখন হাতে পেয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 137 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 142 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 17 টাকা 50 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 32 টাকা 60 পয়সা এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর্শক, জানাবো স্বর্ণ ও রূপার বাজারের আপডেট। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটি প্রতি ভরির দাম রয়েছে 1,95,477 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,86,496 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আজ চলছে 1,59,855 টাকা। সনাতন স্বর্ণের দাম আছে আজ 1,32,724 টাকা। একই সাথে আমাদের হাতে রয়েছে রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা যেটি, সেটি প্রতি ভরির দাম আছে 3,475 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 3,312 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,846 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরির দাম রয়েছে 2,134 টাকা। দর্শক, এর সাথে সময় হলো বিজনেস আওয়ারে আরও একটি বিরতির। ফিরব জনপদের খবর নিয়ে। আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের খবর। ভরা মৌসুমেও শরীয়তপুরের পদ্মা মেঘনার জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, তাই ঋণ আর ধার দেনার বোঝায় জর্জরিত এই জনপদের জেলেরা। এমন অবস্থায় সরকারি সহায়তার দাবি তাদের, কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। বিধান মজুমদার অনির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
ভেদরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল দুলারচর এলাকার জেলে মোহাম্মদ মাইনুদ্দিন চলতি বছর মহাজনের কাছ থেকে 2 লাখ টাকার দাদন নিয়ে জাল আর 10 জেলে নিয়ে মাছ ধরতে নামেন পদ্মা মেঘনার মোহনায়। তবে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় উঠছে না শ্রমের মূল্য, ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। নদীতে যে পরিমাণে মাছ থাকার দরকার ওই পরিমাণে মাছ নাই। আমি এবং আমার মাঝিমাল্লা সহ খুবই কষ্টে আছি, এমনকি আরও জেলেরও খুব কষ্টে আছে। ইলিশ না পাওয়ার কারণ না জানা জেলেরা খুঁজছেন পরিত্রাণের উপায়। এমন অবস্থায় সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি তাদের। আগে মাছ অনেক বেশি পাইছি, অনেক কম পাই, নদী শুকিয়ে যায় না, মানে মাছ কম ওঠে। আগে মন কেমন মাছ পাইতাম, এখন তেলের টাকাই হয় না ভাই, এখন মাছ হয় কম নদীতে, বুঝছেন। নদীতে মাছ আমরা অল্প মাছ আমরা এই সংসার চলে না, আর অভিযান সরকার সহায়তা আমরা পাই না, আমাদের ছেলে সন্তান আমরা কিভাবে বাঁচবো, আমরা না খায় মরতে। মোকামে পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকায় হতাশ আড়তদাররাও বলছেন, পর্যাপ্ত ইলিশ না থাকায় দাম বাড়ছে ভোক্তা পর্যায়ে। তাই ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি তাদের। সঠিক সময়ে তারা অভিযান পালন করছে না, সরকার ওই সঠিক টাইমে তারা অভিযান দিচ্ছে না, এই কারণেই ইলিশ মাছের এখন সংকট দেখা দিচ্ছে। আমরা চাই অভিযানটা ঠিক মতন হোক, জেলেরা ঠিক মতো মাছ ধরতে পারুক। মৎস্য বিভাগের দাবি, জলবায়ু পরিবর্তন, দখল দূষণ সহ নানা কারণে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। সমস্যা সমাধানে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের আশ্বাস এই জেলা মৎস্য কর্মকর্তার। যদি আমরা নাব্যতা ফিরিয়ে আনতে পারি, নদীর দূষণ রোধ করতে পারি এবং আমরা আমাদের এই বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আবার হয়তো ইলিশের সেই পুরনো দিন আবার ফিরে আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 35,274 জন। ইলিশের উৎপাদন বাড়াতে পারলে এসব জেলেদের পাশাপাশি ব্যবসায়ী থেকে ভোক্তারাও উপকৃত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, জেলেদের এই দুঃখ দুর্দশায় সরকার পাশে থাকবে এমনটাই প্রত্যাশা আমাদের। এই ছিল আজকের বিজনেস আওয়ার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।